হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাণী বিকাশ ক্লাসিক্স। আজকে আমরা বুঝবো আমাদের নিউ টেন্স কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে এটা আমাদের ফোর্থ ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে বুঝেছিলাম বেসিক টেন্সকে একবারে, সেকেন্ড ক্লাসে বুঝেছিলাম আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফার্স্ট পার্ট এবং থার্ড ক্লাসে বুঝেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেকেন্ড পার্ট। সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি বুঝেছি। আজকের ক্লাস আমাদের কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্লাসগুলোকে কিন্তু মাস্ট সবাইকে দেখতে হবে, তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারো ভালোভাবে বুঝতে পারবে। চলো, তো যারা আমাদের ক্লাস কমপ্লিট করা হয়ে গেছে সবাই কমপ্লিট। চলো তাহলে লেটস স্টার্ট। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে জিনিসটা কি, ফার্স্টে আমাদের এটাকে বুঝতে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন। স্যার ডেফিনেশনটা কি? এর কোনো কাজ বর্তমানে চলছে। আমরা যখন টেন্সের ফার্স্ট ক্লাস দেখেছিলাম সেখানে বলেছিলাম কি কন্টিনিউয়াস মানে কি কোনো কাজ চলছে, অনগোয়িং প্রসেস। ঠিক সেরকমই যদি বর্তমানে কোনো কাজ চলে, দেখো প্রেজেন্ট মানে কি বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কি চলমান। অর্থাৎ বর্তমানে যদি কোনো কাজ চলছে তখন সেটাকে আমরা কি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে এক কথায় বলতে পারি আমরা ongoing action in present। বর্তমানে কোনো কাজ চলছে, আমার সাথে সাথে সবাই বলো বর্তমানে কোনো কাজ চলছে। এখন আমি কি করছি? পড়াচ্ছি, আমি বলছি, আমি লিখছি, এখন লিখছি, বলছি, পড়াচ্ছি, এগুলো সবই কি চলছে? বর্তমানে চলছে। তাহলে স্যার যখন কোনো কাজ বর্তমানে চলছে বোঝাচ্ছে তখন আমরা লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। সবাই বুঝতে পারলাম এখানটা? চলো তাহলে এবার ফরম্যাটে যাওয়া যাক। তো লিখে দেওয়াটা ঠিক হবে যে বর্তমানে কোনো কাজ চলছে। ঠিক আছে, বাইলিঙ্গুয়াল লিখে দিলাম, বাংলাতেও লিখে দিচ্ছি, ইংলিশেও লিখে দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে যে অনগোয়িং অ্যাকশন ইন প্রেজেন্ট, বর্তমানে কোনো কাজ চলছে। ঠিক আছে, সবাই বোঝা গেল সবার? এবার দেখো এর ফরম্যাটকে বোঝার চেষ্টা করো। স্যার ফরম্যাটটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কি খুব মন দিয়ে ভালোভাবে বোঝো। যেমনভাবে প্রেজেন্ট ইনডেফিনিট ফরম্যাটে দেখেছিলাম আমরা ফরম্যাটটাকে, সেভাবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও আমরা ফরম্যাটটাকে সেভাবেই বোঝাবার চেষ্টা করব। দেখো ফার্স্টে আমরা কি লিখব? সাবজেক্ট। প্রথমে কি না সাবজেক্ট লিখলাম। যদি স্যার সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা সিঙ্গুলার, এসএল মানে কি সিঙ্গুলার। স্যার সিঙ্গুলার কোনগুলো আমরা আগের ভিডিওতে বা আগের ক্লাসে বুঝেছি। সিঙ্গুলার কোনগুলো? হি, সি, ইট, যে কোনো একটা নাম, যে কোনো একটা জিনিস, সেটা কি সিঙ্গুলার। তাহলে স্যার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমরা দেখতে পাই কি ইজ বসে অথবা অ্যাম বসে। কিন্তু অ্যাম কখন বসে? যখন আই থাকে। একমাত্র আয়ের ক্ষেত্রেই অ্যাম বসে, আর কোথাও অ্যাম বসে না। কিন্তু শুধুমাত্র আই থাকলেই অ্যাম বসে। আই অ্যাম, বোঝা গেল? আই অ্যাম। তা সাবজেক্ট যে সিঙ্গুলার হয় তখন আমি ইজকে লিখছি, আর অ্যামকে কখন লিখছি? যখন আই থাকে তখন আমি অ্যামকে লিখছি। সবাই বোঝা গেছে? এবার দেখো এরপরে আমরা লিখব কি ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। ফার্স্ট ফর্ম আইএনজি মনে থাকবে সবার। একে আমরা কি বলি? কন্টিনিউয়াস ফর্ম। আমরা ফার্স্ট ক্লাসে বুঝেছিলাম কি স্যার যে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজিকে আমরা বলি কি কন্টিনিউয়াস ফর্ম। এবং পরবর্তীকালে যখন আমরা ক্লাস আরও কন্টিনিউ করব তখন বোঝাবো ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি শুধু কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয় না, আরও অনেক কিছুতে ইউজ হয়। পার্টিসিপেল ইউজ হয়, জিরান্ডে ইউজ হয়, পরে শিখবো সেগুলোকে। একটা অ্যাডভান্স টাইপে চলে যাচ্ছে নন ফাইনাইট ভার্বের দিকে, আমরা এটা পরে শিখবো। আগে এটা ভালোভাবে বোঝো যে সাবজেক্ট সিঙ্গুলার থাকে আমার ইস আসে অথবা অ্যাম। কিন্তু অ্যাম কখন আসে স্যার? যখন আই থাকে তখন অ্যাম আসে। এরপরে কি ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি আসে। ঠিক আছে, এরপরে এক্সপ্লানেশন অফ দ্য ভার্ব, মানে এক কথায় বলতে গেলে অবজেক্ট বসাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এটা গেল কি সিঙ্গুলার। আর এই শব্দ হচ্ছে আফারমেটিভ সেন্টেন্সে। কী আছে স্যার? আফারমেটিভ সেন্টেন্সে। এবার দেখো যদি সাবজেক্টটা প্লুরাল হয় অথবা ইউ থাকছে, এইসব থাকছে,
অর্থাৎ প্লুরাল মানে স্যার বহু বচন, অনেকগুলো, যেমন উই হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে, যে কোনো দুটো বা তার বেশি নাম হতে পারে, বেশি সাবজেক্ট থাকতে পারে, অর্থাৎ এখানটা প্লুরাল থাকতে পারে, বহু বচন থাকতে পারে, তখন আমরা এখানটাকে প্লুরাল সাবজেক্ট বলছি। এবং এরপরে সবসময়তে আমরা কাকে লিখবো? আর কে লিখবো, মনে থাকবে সবার। তারপরে আমরা আর কে লিখবো, যদি সাবজেক্ট প্লুরাল থাকে তখন আমরা এখানে আর কে লিখবো। এরপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজিকে বসাচ্ছি আমরা, ফার্স্ট ফর্ম আইএনজিকে বসাচ্ছি আমরা, সব বোঝা যাচ্ছে এখানটাতে। তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। আজকে আমি খুব ক্লাসটা স্লো করাচ্ছি, আস্তে আস্তে বোঝাচ্ছি, যাতে তোমাদের এই ফরম্যাটগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে ক্যাপচার হয়ে যায়। সব বোঝা যাচ্ছে? দেখো, যদি সাবজেক্ট প্লুরাল হয় তারপর আমি আর লিখছি, তারপর ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এরপরে আমি লিখবো কি অবজেক্ট বা আমাদের এক্সপ্লানেশন, বোঝা গেল? তারপরে আমি লিখছি কি এক্সপ্লানেশন। সবার কমপ্লিট এই অবধি। এটা গেল কি আফারমেটিভ। স্যার যদি আমাকে নেগেটিভ করতে হয়, যদি আমি ভাবি আমি এটাকে নেগেটিভ করব, তখন এই যে হেল্পিং ভার্ব আছে, এই যে হেল্পিং ভার্ব আছে, এই যে মেন ভার্ব আছে, মাথায় রাখবো এই হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানটাতে নট বসাবো, এইখানটায় নট বসাবো, মনে থাকবে সবার? এইখানে নট বসাবো। তাহলে কি হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝে নট বসাবো যদি এটাকে আমি নেগেটিভ করি। সেমভাবে আমি এখানটাতে হেল্পিং ভার্ব, এটা কি মেন ভার্ব, আমি এখানটা কি বসাবো? নট বসাবো। তাহলে আমি এটা কি করতে পারছি? নেগেটিভ করতে পারছি। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যদি আমি বলি আমি এখন বলছি, আমি এখন বলছি, কি হবে? আই অ্যাম টকিং। আমি এখন বলছি, আমি এখন বলছি বলে আমি কি বলবো? আই অ্যাম টকিং। আমি এখন লিখছি, আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং। আমি এখন লিখছি, কি হবে? আই অ্যাম রাইটিং। কমেন্টে লেখো তোমরা সবাই, এটা কি হবে? আমি এখন খাচ্ছি, কি হবে এটা? সবাই কমেন্টে লিখছো। এরপরে আর এক লেখো, আমি এখন পড়ছি, আমি এখন পড়ছি, এটা কি হবে? নেক্সট দেখো, নেক্সট যদি আমি দেখি, সে এখন লিখছে, সে এখন লিখছে, সে ইংলিশ কি? হি অথবা শি। সে এখন লিখছে, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং। সে এখন লিখছে, তুমি সি লিখতে পারো, তুমি হি লিখতে পারো। তারা এখন লিখছে বা তারা এখন পড়ছে, কি হবে? তারা এখন পড়ছে, দে আসবে এখানে, দে আর রাইটিং বলতে পারো। তারা এখন লিখছে বললে, তারা এখন পড়ছে বললে তুমি রিডিং বলতে পারো। তোমাদের সবাইকে টেলিগ্রামের মধ্যে, আমাদের চ্যানেলের মধ্যে, যেখানে বাণী বিকাশ ক্লাসিক্স তুমি সার্চ করলেই পেয়ে যাবে টেলিগ্রামে, যেখানে তোমাকে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্বের 100 রেগুলার ভার্ব, 100 ইররেগুলার ভার্ব পুরো সম্পূর্ণ পিডিএফ সেখানে দেওয়া আছে। সেখানে স্ট্যাটিক ভার্ব পিডিএফ দেওয়া আছে, তুমি সেখান থেকে সেগুলোকে কালেক্ট করতে পারো, ঠিক আছে? তুমি সেখান থেকে রেগুলার ইররেগুলার ভার্বকে মুখস্থ করতে পারো, ঠিক আছে? তো সব এটা কপি করছো, তারপরে আমরা ইন্টারোগেটিভ ফরম্যাটকে বুঝবো। সবাই কপি করো। দেখো, আমরা আগেরটাতে বুঝলাম কি কিভাবে আমরা ইউজ করছি আফারমেটিভ সেন্টেন্সকে এবং নেগেটিভ সেন্টেন্সকে। এবার আমরা বুঝবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আগের দিনকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে পুরো বুঝিয়েছিলাম তোমাদেরকে। কি স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে যখন আমরা ইউজ করছি কোশ্চেন মার্ককে, ডাবলএইচ ওয়ার্ডকে, ইয়েস নো সেন্টেন্সকে, ঠিক আছে? তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইউজ করছি। যারা দেখোনি আগের দিনের ক্লাসটাকে, তারা অবশ্যই আগের ক্লাসটাকে দেখো, ঠিক আছে? দেখো এবার, স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ফরম্যাটকে লিখবো তখন মাথায় রাখতে হবে ফার্স্টে আমরা কি পাচ্ছি? হেল্পিং ভার্ব। ফার্স্টে হেল্পিং ভার্ব পাচ্ছি, দেখি স্যার ইজ, অ্যাম, আর। ইজ, অ্যাম, আর ফার্স্টেই আসবে। যদি আমি ইন্টারোগেটিভকে লিখি ফার্স্টে আমার কি আছে? হেল্পিং ভার্ব আছে। ফার্স্টে স্যার আমার কাছে হেল্পিং ভার্ব আছে। এরপরে আমি পাচ্ছি কি সাবজেক্ট, এরপরে পাচ্ছি আমি সাবজেক্ট, ঠিক আছে? সবাই বোঝা যাচ্ছে? ইন্টারোগেটিভ ফরম্যাটে কি স্যার? ফার্স্ট আমি ইজএমআরকে পাচ্ছি, তো সাবজেক্টকে পাচ্ছি, এরপরে আমি ফার্স্ট ফর্ম প্লাস আইএনজিকে পাচ্ছি, মানে কন্টিনিউয়াস ফর্মকে পাচ্ছি, এরপরে অবজেক্ট বা এক্সপ্লেনেশন, তারপরে কোশ্চেন মার্ক, ঠিক আছে? সবাই বোঝা গেল সবার? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইয়েস নো সেন্টেন্স। ইয়েস নো সেন্টেন্স, বোঝা গেল? হ্যাঁ বা নাতে উত্তর জিজ্ঞাসা করলে আমরা এটা বলছি। যেমন
তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং? তুমি কি লিখছো, আর ইউ রাইটিং? তুমি কি ভাবছো, আর ইউ থিঙ্কিং? তুমি কি দেখছো, আর ইউ লুকিং? আমরা এগুলোকে বলি, ঠিক তো? এবার যদি এবার কোশ্চেন ওয়ার্ডকে এখানে লিখি, কোশ্চেন ওয়ার্ডকে, তখন আমি লিখবোটা কোথায়? কোশ্চেন ওয়ার্ডকে লিখলে আমি এই জায়গাটা কোশ্চেন ওয়ার্ড লিখবো ফার্স্টে, অর্থাৎ ফার্স্টে আমি ডব্লিউএইচ ওয়ার্ডকে লিখবো, ঠিক আছে? ডব্লিউএইচ ওয়ার্ডকে লিখবো, তারপরে আমি ইজ, অ্যাম, আরকে লিখছি, তারপর আমি এস এম আরকে লিখছি, এরপরে আমি সাবজেক্টকে লিখছি, ঠিক আছে? তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এরপরে আমাদের এক্সপ্লেনেশন, তারপরে কোশ্চেন মার্ক। এটাকে আমরা কি বলছি? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, ঠিক আছে? যেমন তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং? তুমি এখন কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং? আমরা এভাবে কোশ্চেন করি। দেখো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। দেখো যদি আমি বলি তুমি কি করছো, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি বলছো, হোয়াট আর ইউ টেলিং? হোয়াট আর ইউ টেলিং? সে কি বলছে, সে কি বলছে, হোয়াট ইজ হি টেলিং? হোয়াট হিজ ই টেলিং? ঠিক আছে, সব বোঝা গেল সে কি বলছে। যদি আমি বলি এখানে তারা কি করছে বা তারা কি লিখছে, তারা কি লিখছে, তারা কি লিখছে, তাই কি লিখবো আমরা? হোয়াট আর দে রাইটিং? তারা কি লিখছে, ঠিক আছে? তখন আমরা এখানে ইউজ করব কি, হোয়াট আর দে রাইটিং? তারা কি লিখছে, তারা কি ভাবছে, হোয়াট আর দে থিঙ্কিং? হোয়াট আর দে থিঙ্কিং? তারা কি রং করছে, হোয়াট আর দে পেন্টিং? সে কি রং করছে, হোয়াট ইজ হি পেন্টিং? এবার তোমরা কমেন্ট করবে, দুটো সেন্টেন্স তোমাদেরকেও দিই, যে সে কি আঁকছে, সে কি আঁকছে, আর একটা তারা কোথায় যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে। এই দুটো সেন্টেন্সকে সবাই কমেন্ট করছো। এরপরে আমরা ইন্টারোগেটিভ ফরম্যাটকে শিখলাম, এরপরে আমরা নেক্সট ফরম্যাটে আসছি। সবাই কপি করো এটাকে। আমরা এতক্ষণ বুঝলাম কি আফার্মেটিভ ফরম্যাট, নেগেটিভ ফরম্যাট এবং ইন্টারোগেটিভ ফরম্যাটকে, ঠিক আছে? সবাই একটা করে এক্সাম্পল বলো। দেখো যদি আমি একটা কথা বলি এখানে, যে সে এখন হাঁটছে, তো কি বলবো আমি এখন এখানে? যে হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং। যদি আমি বলি সে হাঁটছে না, হি ইজ নট ওয়াকিং, হি ইজ নট ওয়াকিং। সে কি এখন হাঁটছে, ইজ হি ওয়াকিং, ইজ হি ওয়াকিং? সে কোথায় হাঁটছে, হোয়ার ইজ হি ওয়াকিং, হোয়ার ইজ হি ওয়াকিং? ঠিক আছে, সবাই তোমরা একটা করে সেন্টেন্সকে এরকমভাবে 3টে পার্টে বা 4টে পার্টে ভাগ করে কমেন্ট করো, ঠিক আছে? দেখো এবার কন্টিনিউয়াস ওয়ার্ডস কোনগুলো। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে শিখতে গেলে কয়েকটা কন্টিনিউয়াস ওয়ার্ডস আমাদের জানতে হবে। যেমন দেখো আমি বলতে পারি নাও এ ডেজ, নাও এ ডেজ, এই দিনগুলিতে, এই দিনগুলিতে, এখনকার যে দিন চলছে এটাকে বলে কি, নাও এ ডেজ। রাইট নাও, এক্ষুনি, রাইট নাও, ঠিক তো? রাইট নাও, শুধু নাও বলতে পারি আমরা, যে বললাম এখনই হি ইজ ওয়াকিং নাও, সে এখন হাঁটছে, হি ইজ ওয়াকিং নাও, সে এখন হাঁটছে, এরকম বলতে পারি। যেমন টুডে, আজকে, ঠিক তো? আজকের কথা বলছে টুডে। আমরা যখন এরকম ধরনের ওয়ার্ড পাই তখন সেগুলোকে আমরা কি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলোকে আমরা কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়ার্ডস, ঠিক আছে? যেমন নাও এ ডেজ, রাইট নাও, নাও, টুডে, দিস ডে, আমরা এগুলোকে কি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার্ডস। এবার দেখো সবাই ভালোভাবে, যদি আমরা একটা এক্সাম্পল বুঝি তাহলে কি লিখতে পারি আমরা এখানে, যে সে এখন রান্না করছে, সে এখন রান্না করছে, তাই কি লিখবো এখানে, সি ইজ কুকিং নাও, সি ইজ কুকিং নাও। অথবা রাইট নাও, অথবা টুডে সি ইজ কুকিং টুডে, সে আজ রান্না করছে, সে এখন রান্না করছে, সি ইজ কুকিং নাও, সি ইজ কুকিং রাইট নাও। আমরা এগুলোকেও বলতে পারি এই সেন্টেন্সের মধ্যে। সবাই বোঝা গেছে এখানটা? এবার দেখো, এবার একটা কনসেপ্ট বোঝো এখানে, একটা স্টেপ বোঝো এখানে, খুব ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু এটা, বোঝার চেষ্টা করো এটাকে ভালোভাবে। যে যদি আমার কাছে ফিক্সড থাকে কোনো কিছু,
ফিক্সড অ্যাকশন থাকে, কোনো কিছু ফিক্সড অ্যাকশন, তখন আমরা ইউজ করব কাকে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে। মনে থাকবে সবার? যদি আমার কাছে ফিক্সড অ্যাকশন থাকে আমি ইউজ করব কাকে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে। যদি আমার কাছে টেম্পোরারি থাকে বা ক্ষণস্থায়ী, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকে, সে কিছুক্ষণের জন্য আমরা এখানে ইউজ করব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি এখানে ইউজ করতে পারি। সবার বোঝা গেল এখানটা? তাহলে ফিক্সড হলে আমি ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিটকে, যদি টেম্পোরারি হয় তখন আমি ইউজ করব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসকে। সবার বোঝা গেছে? যেমন ফিক্সড হতে পারে কি? নিউজ পেপার হেডলাইন, তোমরা শিখিয়েছে এগুলো অবভিয়াসলি। নিউজ পেপার হতে পারে, সেখানে কোনো বুক হতে পারে, বই হতে পারে, ঠিক আছে? এইসব বিষয়গুলো হতে পারে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে। যেমন যদি আমি একটা এখানে এক্সাম্পল বলি, যেমন আমি কিনেছি, আই হ্যাভ বট আ বুক, আমি একটা বই কিনেছি যেটা দ্যাট টেলস অ্যাবাউট, না টিজ টেলিং, অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন of our country। এক্সাম্পল একটু বড় হলো কিন্তু বোঝার চেষ্টা করো এক্সাম্পলটাকে, যে আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছি যেটা বলে না বলছে, টেলস না ইজ টেলিং, যে একটা যে বই লেখা হয়ে গেছে এটা তো বলবে না যে আমি এই বইটা বলছে, না না না, এই বইটা বলে কিসের ব্যাপারের কথা? প্রেজেন্ট সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। তাহলে কি টেলস, ইজ টেলিং নয়, কারণ স্যার এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড অ্যাকশন, অথবা নিউজ পেপারের মধ্যে তো বুক ইজ ল্যাঙ্গুয়েজ বা বইয়ের মধ্যে আসছে, তাহলে সেখানে আমি কি লিখতে পারি? আই হ্যাভ বট এ বুক দ্যাট টেলস অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। স্যার বোঝা গেছে এখানটা? এবার নেক্সট দেখো, নেক্সট একটা এক্সাম্পল দেখা যাক। হি ইজ টিচিং or teaches right now, সে এখন পড়াচ্ছে। যদি আমি এরকম বলি যে কি বলবো? সে এখন পড়ায় না সে এখন পড়াচ্ছে? সে এখন পড়াচ্ছে। হি ইজ টিচিং রাইট নাও, হি ইজ টিচিং রাইট নাও। সবাই কপি করছো এটাকে, আরও এটাকে দেখতে বুঝবো, সবাই কপি করো এটাকে। দেখো আরও কিছু এক্সাম্পল দেখা যাক যেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো যদি আমি এখানে একটা এক্সাম্পল লিখি যে হি ইজ আ টিচার, সে একজন টিচার, বাট নাও এ ডেজ হি ইজ ওয়ার্কিং, now works on this project। যদি আমি এক্সাম্পল লিখি যে হি ইজ আ টিচার, সে এখন একটা শিক্ষক, সে শিক্ষক একটা, বাট কিন্তু নাও এ ডেজ এই দিনগুলোতে হি ড্যাশ অন দিস প্রজেক্ট, বা হি ইজ ওয়ার্কিং না ওয়ার্কস, সে কাজ করছে না করে এই প্রজেক্টের ওপরে। দেখো তার প্রফেশনটা কি? তার প্রফেশন হচ্ছে টিচিং করা, তো তার পার্মানেন্ট প্রফেশন হচ্ছে বা ফিক্সড প্রফেশন হচ্ছে কি? টিচিং করা, পড়ানো। তাহলে যদি তার ফিক্সড প্রফেশন বা পার্মানেন্ট প্রফেশন পড়ানো হয়, তাহলে এই প্রজেক্টটার ওপরে এখন কাজ করছে, যদি এই মুহূর্তে কাজ করে, তাহলে এটা কি? টেম্পোরারি অ্যাকশন। স্যার টেম্পোরারি অ্যাকশন হলে আমি এখানে কি লিখবো? ইজ ওয়ার্কিং, ওয়ার্কস নয়, ঠিক তো? যে হি ইজ আ টিচার বাট নাও এ ডেজ হি ইজ ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, সে এখন এই প্রজেক্টের ওপরে কাজ করছে।
সবাই বোঝা গেল সবার এখানটা? অফকোর্স ইয়েস। নেক্সট দেখো, যদি আমি এখানে লিখি হি ইজ ওয়ার্কিং or works on this project right now, একটা সেন্টেন্স। they are working or work on this company। দেখো, যদি আমি এখানে লিখি যে সে এখন এই প্রজেক্টে কাজ করছে, তাহলে কি হি ইজ ওয়ার্কিং হলো। কিন্তু যদি আমি এখানে বলি দে ড্যাশ আর ওয়ার্কিং, না ওয়ার্ক অন দিস কোম্পানি, তারা এই কোম্পানিতে কাজ করে, তারা এই কোম্পানিতে কাজ করে, তাহলে আমি এখানে কি লিখবো? দে ওয়ার্ক অন দিস কোম্পানি, বা এই কোম্পানির ওপর তারা কাজ করে, বা ইন দিস কোম্পানি করতে পারো এখানটাতে, যে দে ওয়ার্ক ইন দিস কোম্পানি, তারা এই কোম্পানিতে কাজ করে, ঠিক তো? দে ওয়ার্ক ইন দিস কোম্পানি। তো সবাই বোঝা গেছে এক্সাম্পলগুলোকে? সবাই কপি করো এক্সাম্পলগুলোকে, তারপরে আবার নেক্সট কনসেপ্ট হচ্ছে। এবার দেখো, আমরা বুঝবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে অ্যানোয়িং স্টেটমেন্ট জিনিসটা কি। স্যার, অ্যানোয়িং স্টেটমেন্ট হচ্ছে কিছু এমন স্টেটমেন্ট আছে যেগুলোতে আমাদেরকে বিরক্ত করে সেন্টেন্সের মধ্যে, বা আমাদেরকে কি করে, কনফিউজ করে দেয় একবারে। সে কী হবে, এখানে কনফিউশন সৃষ্টি হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? অ্যানোয়িং স্টেটমেন্ট। কি বলি আমরা, বলো সবাই? অ্যানোয়িং স্টেটমেন্ট। স্যার কীরকম? দেখো, যদি আমি এরকম বলি যে ওয়েন এভার, যখনই আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই ফরগেট, না অ্যাম ফরগেটিং মাই বুকস, যখনই আমি স্কুলে যাই তখনই আমার বই ভুলি, না ভুলে যাচ্ছে, কোনটা ঠিক? ফরগেট না ইজ ফরগেটিং? যদি তুমি বলো যে যখন আমি স্কুলে যাই তখনই আমি বই নিতে ভুলে যাই, তখনই তোমাকে স্কুল থেকে বার করে দেবে, ঠিক না? যে বই নিতে ভুলে যাচ্ছি স্কুলে যেতে গিয়ে। তো কী হবে এখানে? ওয়েন এভার আই গো টু স্কুল, যখন আমি স্কুলে যাই আমি বই নিতে ভুলে যাচ্ছি, ভুলে যাই না ভুলে যাচ্ছি, দেখি আই অ্যাম ফরগেটিং, ফরগেট নয় এখানে, আই অ্যাম ফরগেটিং মাই বুকস। বোঝা গেল? এটা হচ্ছে কি এখানে অ্যানোয়িং স্টেটমেন্ট। এছাড়া যদি আমি বলি এখানে whenever I go to the market, যখন মার্কেটে যাই, someone takes না is taking my money। দেখি, যখনই মার্কেটে যাই তখনই কেউ আমার টাকা নিয়ে নেয়, না নিয়ে নিচ্ছে? সে নিয়ে নিচ্ছে, এখন নিয়ে নিচ্ছে। আমার প্রতিদিন ঘটনা ঘটে না আমার সাথে, যে ঘটনা ঘটছে কি আজকের দিনটাতে। ঠিকই হোয়েন এভার আই গো টু দ্য মার্কেট, সেন্সটা বুঝতে হবে সেন্টেন্সের এখানে, যে যখনই মার্কেটে যাই বলতে কি আজকে মার্কেটে যাচ্ছি আমি, কিন্তু আজকে আমার কাছে এসে টাকাটা কী করছে, নিয়ে নিচ্ছে, বা থিফ এসে টাকা নিয়ে নিচ্ছে, যে দ্য থিফ টেক্স অর ইজ টেকিং মাই মানি, তখন কী হবে? এখানে ইজ টেকিং, টেক্স নয়, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার অ্যানোয়িং স্টেটমেন্ট। তো সবাই কপি করছে অ্যানোয়িং স্টেটমেন্টটাকে। এখানে আরেকটা ছোট্ট কনসেপ্ট বাকি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটা হচ্ছে আই থিঙ্ক। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বোঝানো হয়েছিল কি আই থিঙ্ক, আই ডু নট থিঙ্ক, ঠিক তো? এখানে বুঝবো আমরা কি আই থিঙ্ক আর আই অ্যাম থিঙ্কিং। আই থিঙ্ক আর আই অ্যাম থিঙ্কিং। স্যার আই থিঙ্ক মানে কি? এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে কি ফিক্সড।
এটা কিছু বদলাবে না, এটা পুরো ফিক্সড হয়ে গেছে। কিন্তু আই অ্যাম থিঙ্কিং এটা ফিক্সড হয়নি, এটা ফিক্সড হয়নি, মানে কি চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে, এটা যেমন চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, কিন্তু এখানে আমার ডিসিশন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এখানে আমার ডিসিশন চেঞ্জ হতে পারে কিন্তু ওপরে আমার চেঞ্জ হবে না। যখন আমি আই থিঙ্ক বলবো তখন আমার ডিসিশন চেঞ্জ হবে না। যখন আমি বলবো আই অ্যাম থিঙ্কিং এটা কিন্তু ফিক্সড নয়, আমার ডিসিশন চেঞ্জ হতে পারে। যেমন আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর, ইউ শুড গো টু দ্য ডক্টর। দেখো, আই থিঙ্ক দ্যাট you should go to the doctor, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, I think you should go to the doctor। যদি আমি এখানে বলি আমি ভাবছি আমার এখন আঁকা উচিত, I think বা I am thinking, ভাবছি I am thinking to draw something, কিছু যে আমি এখন ভাবছি কিছু আঁকতে, আই অ্যাম থিঙ্কিং টু ড্র সামথিং, আই অ্যাম থিঙ্কিং টু ড্র সামথিং। তাহলে স্যার এই কটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সব থেকে মেন কনসেপ্ট, যে কনসেপ্টগুলো সব থেকে বেশি এক্সামে আসে এবং এক্সাম ওরিয়েন্টেড। সে তুমি যে কোনো এক্সামের কথা বলো, আমাদের 5 থেকে 12 এছাড়া তারপরের যে কোনো এক্সাম বলছো না কেন, প্রত্যেকটা এক্সামের পয়েন্ট অফ ভিউ অনুসারে তোমাদের পুরো কমপ্লিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের রাখা হলো। সো আজকের মতো বাবাই, কিন্তু সবাই সেশনটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সবার সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন এসছো আজকে। সো বাবাই, জয় হিন্দ।